জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো আর সবার প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমরা আবারও একটি নতুন সেট নিয়ে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার যে সেট রয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে সেটটি চলছে সেটা আমাদের 5 নাম্বার সেট এসএসসি জিডির ক্ষেত্রে। দেখো, এসএসসি জিডির জিকে এবং জিএস কে ভিত্তি করে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফির 20টি কোশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের। 20টি কোশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ার অলরেডি এসেছে 2023 কিংবা 2024 সালে। আজকে আমরা কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি ধরনের তোমার প্রশ্ন এবার যে 2025 সালকে আমরা ফোকাস করে যে ক্লাসগুলি করছি এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং তার জন্যই আমরা এই প্রিভিয়াস ইয়ার সেটগুলি আমাদের দেখা আবশ্যক। তো দেখো, প্রথম কোশ্চেনে আমাদের কি রয়েছে দেখে নিই আমরা। পরিকল্পনা কমিশন 15ই মার্চ 1950-এ ড্যাশের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। দেখো, এটা হিস্ট্রি প্লাস আমরা যদি দেখি এটা আমাদের সংবিধান, মানে দুটোই আমাদের রিলেটেড এটা রয়েছে, যেটা এসএসসি জিডি কনস্টেবল 4 শিফটে আসা প্রশ্ন 2023 সালের। তো এখানে অপশনগুলো কি রয়েছে? এপিজে আব্দুল কালাম, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু। তো পরিকল্পনা কমিশন যেটা 15ই মার্চ 1950 সালে হয়েছিল, মানে এর অধীনে হয়েছিল, তার সভাপতিত্ব কে করেছিল যদি আমরা দেখি, তো অপশন নাম্বার এখানে ডি আমাদের কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু। দেখো, জওহরলাল নেহেরু যদি আমরা বলি স্বাধীন ভারতের প্রথম, আমরা যদি দেখি প্রধানমন্ত্রী, তিনি কি বললাম, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে আমাদেরকে জওহরলাল নেহেরু কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। 1948 সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী হস্তক্ষেপ করে কোন রাজ্যের নিয়ন্ত্রণ নেয়? দেখো, আমাদের দেশ আমরা যদি দেখি 1947 সালে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়। 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তার একদিন আগে, ঠিক একদিন আগে যদি আমরা দেখি 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের কিন্তু জন্ম হয় বলতে পারি, বা পাকিস্তান রাষ্ট্রের আমরা বলতে পারি স্বাধীনতা লাভ করে। কারণ আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে, তখনই আমাদের দেশ দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। পাকিস্তান আবার দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান। পরবর্তীকালে এই পূর্ব পাকিস্তানে 1971 সালে এটা আবার নতুন একটা স্বাধীনভাবে এটা নতুন দেশের জন্ম নেবে, সেটা হবে বাংলাদেশ। তো আমাদের কি দেখলাম, 1947 সালে 14ই আগস্ট হয়ে গেল আমাদের পাকিস্তান, এবং 15ই আগস্ট ভারতবর্ষ কিন্তু স্বাধীনতা লাভ করে। তো স্বাধীনতা লাভ করার এক বছরের পর আমরা যদি দেখি 1948 সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী হস্তক্ষেপ করে কোন রাজ্যের নিয়ন্ত্রণ নেয়? ঠিক আছে, তো দেখে নেই অপশনগুলো। আসাম, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ এবং ত্রিপুরা। তো এখানে আমাদের সঠিক যে অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, হায়দ্রাবাদ। দেখো, আমাদের দেশ যখন স্বাধীন হয়, আমরা যদি দেখি আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন ভারতের মধ্যে আমরা যদি দেখি 652টি দেশীয় রাজ্য প্লাস 10টি হচ্ছে আমাদের ইংলিশ শাসিত অঞ্চল কিন্তু ছিল। টোটাল হয়ে যাচ্ছে 662টি। কিন্তু তার মধ্যে আমাদের দেশ হায়দ্রাবাদ যে ছিল রাজ্যটি বা দেশীয় রাজ্যটি, সে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চাননি, কিন্তু পরবর্তীকালে ভারতীয় সেনাদের হস্তক্ষেপের দ্বারা হায়দ্রাবাদ কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়। তো হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হায়দ্রাবাদ, যেটা 1948 সালে আমাদের সেনাবাহিনীর দ্বারা কিন্তু ভারতে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, জমিদার বা জমিদারি সমিতি কি নামে পরিচিত ছিল? যেটাকে আমরা ল্যান্ড হোল্ডার সোসাইটি বলবো। কি বলবো? ল্যান্ড হোল্ডার সোসাইটি, যেটাকে আমরা বলছি জমিদারি সমিতি বা সভা। এটা কি নামে পরিচিত? জমির মালিক সমিতি, ভাড়াটে সমিতি, কৃষক সমাজ, বর্গাদার কৃষক। তো এখানে যদি আমরা দেখি আমাদের সঠিক অ্যান্সার হবে কি অপশন নাম্বার এ, জমির মালিক সমিতি। দেখো, এখানে কিছু কি পয়েন্টস রয়েছে যেটা আমি লিখে নেই। এই যে জমিদারি সমিতি বা সভা, যেটাকে আমরা কি বলবো, ল্যান্ড হোল্ডার সোসাইটি।
বলবো ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সভা। এটি কিন্তু আমরা যদি দেখি 1838 সালে প্রতিষ্ঠিত হয়। এটি কি 1838 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা কে? দ্বারকানাথ ঠাকুর। কে? দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর। এই দ্বারকানাথ ঠাকুর আবার কে? যদি আমরা দেখি রিলেটেড কিছু রয়েছে, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ঠাকুর দাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর দাদা হচ্ছে কে? এই দ্বারকানাথ ঠাকুর, যে কিনা 1838 সালে, কত হবে? 1838 সালে হবে, সরি এটা 1940 লিখে ফেলছি। 1838 সালে এই ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সভা কিন্তু কি করেছিলেন? গঠন করেছিলেন। কি? জমির মালিক সমিতি, মানে সকল যে জমিদার রয়েছে তারা একত্রিত হয়ে 1838 সালে এই জমিদারি সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন। বুদ্ধ শাক্য সম্প্রদায় নামে একটি ছোট সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন ড্যাশ এবং একজন ড্যাশ ছিলেন। মানে এখানে শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। বুদ্ধ শাক্য, অ্যাকচুয়ালি বুদ্ধ শাক্য কাকে বলা হচ্ছে? গৌতম বুদ্ধকে বলা হচ্ছে। ঠিক আছে, গৌতম বুদ্ধকে কি বলা হচ্ছে? বুদ্ধ শাক্য বলা হচ্ছে, বা শাক্যমুনি নামেও তিনি পরিচিত, বা গৌতম নামেও কিন্তু পরিচিত। তার যদি আমরা দেখি যে বাল্য নাম বা ডাক নাম কি ছিল? সিদ্ধার্থ ছিল, তাই না? তো তিনি কি নামে কি ছিলেন? শূদ্র পরিবারের ছিলেন, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। তিনি যদি আমরা দেখি তিনি হচ্ছে ক্ষত্রিয় ছিলেন। গৌতম বুদ্ধ একজন ক্ষত্রিয় বংশের ছিলেন, কারণ তিনি একজন নির্বাচিত রাজার ছেলে ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। একটি রাজ্যের রাজধানীকে বিভিন্ন জেলার সদরের সাথে সংযোগকারী রাস্তাগুলিকে ড্যাশ বলা হয়। মানে এখানে শূন্যস্থান রয়েছে, সেটা পূরণ করতে হবে তোমাকে। এই রাস্তাগুলির রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা যেটাকে আমরা পিডব্লিউডি বলি দ্বারা নির্মিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। এবার প্রথম প্রশ্ন যদি আমি দেখি যে পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যেটাকে আমরা বলবো, এটি কে চালু করেছিলেন? এটি কে চালু করেছিলেন? তো তোমাদের অ্যান্সার কি হবে এটাতে? পিডব্লিউডি, তাই না? বা ভারতের আমাদের রেলপথের জনক কাকে বলা হয়? ভারতের যে রেলপথের জনক বা পিডব্লিউডি জনক কিন্তু একই রয়েছে। বা আমরা যদি দেখি ভারতের যে আমাদের এই যে এক্সাম হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, এই কম্পিটিটিভ এক্সাম কে তৈরি করেছিলেন বা কে চালু করেছিলেন? তিনি একই ব্যক্তি কিন্তু, কি বললাম? পিডব্লিউডি প্লাস আমাদের রেলের জনক প্লাস আমাদের যে কম্পিটিটিভ এক্সাম চলছে সেটারও জনক যদি আমরা বলি বা যে চালু করেছিলেন তার নাম কি? আমি লিখে দিচ্ছি এখানে, লর্ড ডালহৌসি। কে হবে? লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি যদি আমরা দেখি পিডব্লিউডি, এছাড়াও যদি দেখি রেল, এছাড়াও দেখি কম্পিটিটিভ এক্সাম, এই যে তিনটারই কিন্তু আমরা দেখব তিনি সূচনা করবেন। কে? লর্ড ডালহৌসি। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলতো? জেলা সড়ক, জাতীয় সড়ক, সীমান্ত সড়ক, রাজ্য সড়ক। পিডব্লিউডি কাজ করে আমাদের কি? রাজ্য সড়কে, কিন্তু অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর পিডব্লিউডি লর্ড ডালহৌসি কিন্তু চালু করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? নিচের কোন যন্ত্রটি? অপশনগুলো দেখে নেই। হাইগ্রোমিটার, অ্যানোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার। তো আমাদের এখানে যদি দেখি সঠিক অ্যান্সার কি হচ্ছে? অপশন নাম্বার এ, হাইগ্রোমিটার। এছাড়াও কিছু কি পয়েন্টস লিখেছি আমরা, সেই কি পয়েন্টস গুলো দেখে নেই। দেখো এখানে কি রয়েছে। এক নাম্বারটা, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর
উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। নেক্সট রয়েছে কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। আর কি রয়েছে? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। এগুলি সবকটি কিন্তু ভেরি ভেরি আমাদের ইম্পর্টেন্ট আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে। এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু এগুলি আমাদের সবগুলি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? রাজগৃহ বেশ কয়েক বছর ধরেই মগধের রাজধানী ছিল। রাজগৃহ বেশ কয়েক বছর ধরেই কি ছিল? মগধের রাজধানী ছিল। পরে রাজধানী ড্যাশে স্থানান্তরিত করা হয়, মানে শূন্যস্থান তোমাকে পূরণ করতে বলেছে। তো দেখো, উজ্জয়িনী, কাঞ্চিপুরম, তক্ষশিলা, পাটলিপুত্র। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। দেখো, পাটলিপুত্র যদি আমরা দেখি, পাটলিপুত্রকে অস্থায়ীভাবে রাজধানী স্থানান্তর করেছিল পাটলিপুত্রে, মানে বর্তমান আমাদের পাটনা, বিহারের পাটনা যে রয়েছে রাজধানী, সেখানে বা সেই জায়গাটার নাম আগে কি ছিল? পাটলিপুত্র। তো পাটলিপুত্রে অস্থায়ীভাবে কে রাজধানী করেছিল? উদয়ভদ্র। কে? উদয়ভদ্র বা উদয়িনী। এবং পরবর্তীকালে যদি আমরা দেখি, স্থায়ীভাবে কে রাজধানী করেছিল? কালাশোক বা কাকবর্ণ। এবং পরবর্তীকালে আমরা যদি দেখি, নন্দ রাজারা বা মৌর্য রাজারা, গুপ্ত রাজারা, সবারই রাজধানী দেখবো আমরা পাটলিপুত্রে কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের স্বাধীনতা আন্দোলনে লাল বাল পাল ছিলেন? তো অপশনগুলো দেখে নেই। চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহেরু। তো লাল বাল পাল কে ছিলেন? এখানকার মধ্যে একজন সঠিক হবে, সেটা হচ্ছে বি নাম্বার, অপশন নম্বর বি, লালা লাজপত রায়। তো হয়ে যাচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, আর হচ্ছে আমাদের বিপিন চন্দ্র পাল, যেটাকে আমরা লাল বাল পাল নামে ডাকি। লাল মানে লালা লাজপত রায়, বাল মানে হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। আর নেক্সট হচ্ছে আমাদের পালকে বিপিন চন্দ্র পাল। বোঝা গেল? এটা ইতিহাসের লাল বাল পাল নামে কিন্তু পরিচিত। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, আর এটা অলরেডি 2023 সালে ফার্স্ট শিফটে আসা কিন্তু প্রশ্ন। এছাড়াও তোমাদের কাছে পরীক্ষায় আসে বি বা দি। এই বিবাদী কারা? তোমাদের প্রশ্ন থাকলো, বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো, এই বিবাদী কারা তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে। কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে বিবাদী কারা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কোন প্রকল্পটি সুতলেজ নদী অববাহিকায় জলবিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য নির্মিত? কি বললাম, আবার দেখে নেই কোশ্চেনটা। কোন প্রকল্পটি সুতলেজ নদী অববাহিকায় জলবিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য নির্মিত? অপশনগুলো দেখে নেই। নাগার্জুন প্রকল্প, হীরাকুদ প্রকল্প, ভাকরা নাঙ্গাল প্রকল্প, সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধ। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। কি হচ্ছে? ভাকরা নাঙ্গাল প্রকল্প। এবার দেখো, ভাকরা নাঙ্গাল প্রকল্প যেটা রয়েছে সেটা কি শতদ্রু নদীর বা যেটাকে আমরা বলতে পারি সুতলেজ নদীর উপর কিন্তু অবস্থিত। এবার দেখো, এখানে আবার প্রশ্ন থাকে ভাকরা কি রয়েছে? ভাকরা। এই ভাকরা নাঙ্গাল প্রকল্প যেটা যদি আমরা দেখি, এটা ভারতের বৃহত্তম প্রকল্প। ভাকরা নাঙ্গাল প্রকল্প ভারতের বৃহত্তম প্রকল্প। এবার ভাকরা যদি আমরা দেখি, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে। আর নাঙ্গালটা কোথায়? নাঙ্গাল যদি আমরা দেখি পাঞ্জাব রাজ্যে। কোথায়? পাঞ্জাব রাজ্যে বা পাঞ্জাব রাজ্যে নাঙ্গাল জেলায় এই কি নাঙ্গালটা কিন্তু অবস্থিত। তো ভাকরা এক জায়গায় হচ্ছে, নাঙ্গালটা এক জায়গায় হচ্ছে, এবং এই দুটি কিন্তু একটি নদীর উপরেই অবস্থিত, তাই একে ভাকরা নাঙ্গাল বাঁধ বলা হচ্ছে কিন্তু। ঠিক আছে, আর এটা ভারতের বৃহত্তম বাঁধ বা নদী পরিকল্পনা। পরের প্রশ্ন দেখো কি রয়েছে।
গিয়াসউদ্দিন বলবন নিম্নলিখিত কোন যুগে ভারতে রাজত্ব করেছিল? অপশনগুলো দেখে নিই। 1206 থেকে 1210, 1235 থেকে 1265, 1266 থেকে 1287, 1211 থেকে 1240। তো অপশন নাম্বার কিন্তু এখানে সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 1266 থেকে 1287 সাল পর্যন্ত কিন্তু গিয়াসউদ্দিন বলবন রাজত্ব করেছিলেন। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। বড় বাঁধ নির্মাণের ফলে গাছপালা কিভাবে প্রভাবিত হয়? এই বড় বাঁধ নির্মাণের ফলে গাছপালা কিভাবে প্রভাবিত হয়? এটা অপশন দেখার আগে আমি কিছু কথা বলে রাখি তোমাদেরকে। আমাদের এসএসসি জিডির জন্য বা এসএসসি জিডি কে ফোকাস করে যদি আমরা বলি, ঠিক আছে, আমাদের মক টেস্ট চলছে। কোথায় মক টেস্ট চলছে? www.5 পাঠশালায় আমাদের একটা কি রয়েছে, ওয়েবসাইট রয়েছে। তো সেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে সানডে থেকে। এই সানডেতে এই মক টেস্টটা কিন্তু নেওয়া হবে তোমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ মক টেস্ট তোমরা দিতে পারবে। www.5 পাঠশালা যে আমাদের ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, সেখানে তোমরা গিয়ে লগ ইন করে সানডে মানে রবিবারে তোমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ মক টেস্ট কিন্তু দিতে পারবে। তো এই ছিল কথা। এবার তোমরা যারা আমাদের চ্যানেলে একবারই নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবে। তো কি বললাম এখানে, বড় বাঁধ নির্মাণের ফলে গাছপালা কিভাবে প্রভাবিত হয়? অপশনগুলো দেখে নিই কি। গাছগুলি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তৈরির জন্য নডুল তৈরি করে। বি, বায়বীয় অবস্থায় গাছপালা অক্সিজেনের জন্ম দেয়। অপশন নম্বর সি দেখো, ছত্রাকের বৃদ্ধি অনেক। অপশন নম্বর ডি কি বলছে, নিমজ্জিত গাছপালা অবাধ পরিস্থিতিতে পচে এবং প্রচুর পরিমাণে মিথেন তৈরি হয়, যা একটি গ্রিন হাউস গ্যাস। তো অপশন নম্বর ডি কিন্তু আমাদের এখানে সঠিক হবে। বড় বাঁধ নির্মাণের ফলে গাছপালা কিভাবে প্রভাবিত হয়? নিমজ্জিত গাছপালা অবাধ পরিস্থিতিতে পচে এবং প্রচুর পরিমাণে মিথেন তৈরি হয়, যা একটি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আর আমাদের সব থেকে বড় গ্রিন হাউস গ্যাস যদি আমরা দেখি, কার্বন ডাই অক্সাইড প্লাস মিথেন, তাই না? এগুলো হচ্ছে আমাদের কি গ্রিন হাউস গ্যাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। অসহযোগ খেলাফত আন্দোলন ড্যাশ সালে জানুয়ারিতে শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে শূন্যস্থান রয়েছে, সেটা তোমাদের পূরণ করতে হবে। 1925, 1928, 1921, 1911। তো অসহযোগ খেলাফত আন্দোলন কত সালে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। 1921 সালে কিন্তু অসহযোগ এবং খেলাফত আন্দোলন কিন্তু আমাদের দেখব 1921 সালে জানুয়ারি মাসে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। আয়তন অনুসারে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আয়তন অনুসারে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দেখো আমি যদি বলি 2011 সালে আমাদের কি রয়েছে, আয়তন অনুসারে যদি আমরা দেখি সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল যদি দেখি আন্দামান ও নিকোবর। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি, প্রেজেন্টে যদি দেখি, লাদাখ হয়ে যাবে সব থেকে বড় আমাদের কি কেন্দ্রশাসিত অঞ্চল। তো এখানে সবচেয়ে ছোট বলছে। তো অপশনগুলো দেখে নেই, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান এবং নিকোবর দ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন দ্বীপ। তো এখানে সব থেকে ছোট যেটা আমরা দেখবো অপশন নম্বর বি, লাক্ষাদ্বীপ, যার রাজধানী হচ্ছে কাভারাত্তি। লাক্ষাদ্বীপ কি? লাক্ষাদ্বীপ হচ্ছে সমুদ্রের অগণিত প্রবাল কীট এখানে মোড়ে এই লাক্ষাদ্বীপের কিন্তু সৃষ্টি হয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয় 5ম শতাব্দীতে ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, মানে কোন রাজার দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনটা দেখে নিই, স্কন্দগুপ্ত, ভারতের রক্ষাকারী যাকে বলা হয়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে।
কুমারগুপ্ত, বা এখানে যদি থাকতো প্রথম কুমারগুপ্ত তবে কিন্তু এটাই রাইট। কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে ৫ম শতাব্দীতে কি করেছিলেন, তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এল নিনো এমন একটি ঘটনা যেখানে প্রতি 2 থেকে 5 বছর অন্তর ঠান্ডা স্রোতের জায়গায় একটি উষ্ণ স্রোত মানে সমুদ্র স্রোত ড্যাশ উপকূল অতিক্রম করে প্রভাবিত হয়, মানে বয়ে চলে। তো অপশনগুলো দেখে নিই, পেরুভিয়ান, ব্রাজিলিয়ান, চিলি, আর্জেন্টিনীয়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পেরুভিয়ান। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রাকৃতিক গ্যাস পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? প্রাকৃতিক গ্যাস পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, সালফার, ওজোন। তো আমাদের এখানে কি হবে? আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তোমাদের আদমশুমারি সম্পর্কে আমি যদি বলি, আমি একটা সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি সেই ভিডিওটি অবশ্যই আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী একটি ভিডিও আমি অলরেডি করে দিয়েছি তোমাদেরকে, সেই ভিডিওটি তোমরা সেখান থেকে দেখে নেবে। তো এখানে অপশনগুলো দেখে নিই, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। কি বলছে প্রশ্নটা আরেকবার দেখে নিই। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? আমরা যদি দেখি সব থেকে বেশি জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, যেখানে বর্তমানে 25 কোটি মানুষের বসবাস। তো নেক্সট কে রয়েছে? অপশন নাম্বার ডি, মহারাষ্ট্র, তাই না? মহারাষ্ট্র হচ্ছে দ্বিতীয় জনবহুল রাজ্য। ওকে চলো, আর যদি আমরা দেখি জনঘনত্বের দিক দিয়ে আমাদের সব থেকে প্রথম লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বিহার, সেকেন্ড লিস্টে পশ্চিমবঙ্গ। বিহার যদি দেখি প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন থেকে 3 জন, আর পশ্চিমবঙ্গ 1029 জন, সেকেন্ড লিস্টে আমরা রয়েছি। ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নিচের কোন জলবায়ুতে আপনি রাবার ফসল ফলাতে পারবেন না? নিম্নের কোন জলবায়ুতে রাবার ফসল ফলানো যাবে না, যতই চেষ্টা করো হবে না? তো অপশনগুলো দেখে নিই, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উপক্রান্তীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, মেরু জলবায়ু। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, মেরু জলবায়ুতে যতই চেষ্টা করো রাবার ফসল হবে না। চলো নেক্সট প্রশ্ন দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে ড্যাশ একটি খাদ্যশস্য। এখানকার মধ্যে কোনটি খাদ্যশস্য যেটা খাওয়া যায়, তাই না? পাট হবে না, তুলা খাওয়া যাবে না, ধান অবশ্যই রাইট, রাবার খাওয়া যাবে না। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। পেটি মানে ধান, আমরা কি খাই, ধান থেকে আমাদের চাল হয়, কিন্তু পাট থেকে কি আর কিছু হবে? পাট থেকে কি হবে? বস্ত্র তৈরি হবে, তুলো থেকে বস্ত্র হবে, তাই না? নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখো কি রয়েছে। অসহযোগ আন্দোলনের প্রস্তাবটি 1920 সালে ডিসেম্বরের ড্যাশে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে নিশ্চিত করা হয়েছিল। মানে কোন অধিবেশনে? এই 1920 সালের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটি গৃহীত হয়েছিল সেটাই জানতে চেয়েছে। এটা ফোর্থ শিফটে আসা প্রশ্ন 2023 সালের। মাদ্রাস, নাগপুর, ভোপাল, সুরাট। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, মাদ্রাস, সরি এখানে হচ্ছে আমাদের নাগপুর হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো নাগপুরে কিন্তু হয়েছিল, যেটা 1920 সালে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের 20টি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে।